তো শুরু করি আজকের কথাবার্তা। আশা করি সবাই শুনতেছো। আচ্ছা, আশা করি সবাই শুনতেছো এবং স্ক্রিন দেখতেছো। তো আজকের পড়াশোনা আমরা শুরু করব এখান থেকে, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টারটা পড়াবো। তো এই চ্যাপ্টারের একদম যে কথাগুলো একদম খুবই জরুরি, যে জিনিসগুলো তোমাদের মিস করলে চলবে না, অথবা যে বেসিকগুলো তোমাদের জানা খুব বেশি প্রয়োজন, এই টপিকগুলো আমি সবই টাচ করে যাব এবং সবই আলোচনা করব। এবং তোমাদের পড়ার যে স্কেজিউল সেটা এরকম হবে যে আমার লেকচারটা দেখবা সবার আগে। লেকচার দেখার পরে আমি লেকচারের মধ্যে বিভিন্ন স্টেজে তোমাদের বলে দিব এই এই জিনিস পড়বা, ওইগুলো সব পড়বা, মেইন বই রিডিং পড়বা। এরপরে কি করবা? এরপরে হচ্ছে তোমাদের টেস্ট পেপার থেকে ম্যাথ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, ডান। ঠিক আছে, এই চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারের উপরে আগামীকাল আমি আবার, আজকে যেরকম গত দিনের চ্যাপ্টারের উপরে এমসিকিউ এক্সাম নিছি, আগামীকাল এই চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ এক্সাম থাকবে। এবং এই এক্সামটা খুব জরুরি, ঠিক আছে? আজকের এক্সামে যারা ভালো করছো আমি কিন্তু নোট করে রাখছি, আগামী এক্সামেও যারা ভালো করবা আমি নোট করে রাখবো। এদের জন্য হচ্ছে সুখবর আছে, তোমরা চেষ্টা করবা যাতে এক্সামগুলো ভালো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবং প্রত্যেকবারই দেখা যায় যে এক্সামগুলো যারা ভালো করে এরাই আলটিমেটলি এনডিসিতে চান্স পায়, বুঝছো? আমার এক্সামগুলো ভালো করা মানে সেই ছেলে এনডিসিতে টিকবে, বুঝছো? এইটুকু আমার কনফিডেন্স আছে, কারণ আমি জানি যে আমার এক্সামগুলোর কোশ্চেন কোয়ালিটি কেমন হয়। সেই কোশ্চেনে যারা ভালো করবে এরা এনডিসিতে টিকবে, আমি জানি। আচ্ছা, তো আসো আমরা পড়াশোনা শুরু করি। তো এই চ্যাপ্টারটা, অর্থাৎ তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টারে আমরা বিস্তর আলোচনা করব তরঙ্গ নিয়ে, এবং শব্দ যেহেতু একটা তরঙ্গ, তো শব্দ নিয়ে আমরা একটু বাড়তি কথাবার্তা বলবো, শেষ। তো এই চ্যাপ্টারটা আমি শুরু করতে চাই হচ্ছে হুকের সূত্র দিয়ে। হুকের সূত্র নিয়ে তোমাদের বিস্তারিত কথাবার্তা নাই, তাও হুকের সূত্রটা কি বলে আমি একটু বলে দিই। হুকের সূত্র বলে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আচ্ছা তোমাদের ওই কথার দরকার নাই, তোমাদের হুকের সূত্র যেটা বলে সেটা হচ্ছে কোনো একটা স্প্রিংকে যখন আমরা সংকুচিত করি অথবা প্রসারিত করি, অর্থাৎ কোনো একটা বিকৃতি ঘটাই স্প্রিং এর, তখন স্প্রিং এর সাম্যাবস্থার দিকে একটা সরণ ঘটে। এটার গাণিতিক এক্সপ্রেশনটা কেমন? এটা গাণিতিক এক্সপ্রেশন হচ্ছে এরকম: এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন এইখানে সবার পরিচয় তোমার জানা লাগবে। এখানে এক্স ইকুয়ালস টু হচ্ছে সরণ, স্প্রিং এর সরণ, এবং কে ইকুয়ালস টু হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে ইকুয়ালস টু স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, এবং এফ ইকুয়ালস টু হচ্ছে বল, ঠিক আছে? এবং আমরা যখন শুধু মান নিয়ে কাজ করি তখন কে ইকুয়ালস টু হয় এফ ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? এবং স্প্রিং ধ্রুবকের একক সম্পর্কে জানা লাগবে তোমাদের। জাস্ট স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার, ঠিক আছে? এইটুকু জানলে এখান থেকে চলবে, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে তাও তোমরা পারবা। ধরো একটা ম্যাথ একটু দেখাই তোমাদের। আচ্ছা, এটা আমি ছোট করে দিলাম, এই সাইডে একটা ম্যাথ দেখাই। দেখো, ধরো এই হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে? এই হচ্ছে একটা স্প্রিং, এবং এইটার সাথে একটা ভর ঝুলানো আছে। ভরটা কত? ভরটা হচ্ছে 5 কেজি, ঠিক আছে? 5 কেজি একটা ভর ঝুলানো আছে। আচ্ছা, ভর ঝুলানোর ফলে তার সরণ হইছে, তার প্রসারণ হইছে ধরো 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। তোমাকে কোশ্চেন করছে যে স্প্রিং ধ্রুবক কত, ঠিক আছে? এইটা একটু তোমরা আমাকে বের করে দাও, বের করে চ্যাট বক্সের মধ্যে বলো। টাইম হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে এটা বের করে চ্যাট বক্সের মধ্যে বলো। 30 সেকেন্ডস টাইম, বলো। চব্বিশশো 50 সিয়াম বলছো, 2450। আচ্ছা, তো এটা আমি একটু করেই দিই যে এটা কিভাবে হবে। কে ইকুয়ালস টু এফ বাই এক্স, এফ ইকুয়ালস টু আবার এম জি। সো এম জি বাই এক্স, সো এম হচ্ছে 5 ইন্টু 9.8, আর এটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻², এইটা। সো আমি একটু ক্যালকুলেটার করে দেখি কত আসে।
সো উপরে হচ্ছে 5 × 9.8। আমি তোমাদের জি এর ঘরের নামটা মুখস্থ করছিলাম, 5G কত এগুলো যাতে মানে মুখস্থ করতে বলছিলাম, 5G কত এগুলো যাতে মুখস্থ থাকে, স্পেশালি হোলি ক্রসের যারা আসো, ঠিক আছে, এগুলো মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, সিয়ামের ঠিক হয়েছে। এটার কোশ্চেন হচ্ছে 2450 নিউটন পার মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের ম্যাথ আশা করি দিলে একদম বেসিক ম্যাথ, এগুলো সবাই পারবা, ঠিক আছে। এরপরে সবাই খেয়াল করে দেখো, আমি এইখানে সরল স্পন্দন গতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে যতগুলা রাশি আছে এই রাশিগুলো এখানে লিখছি। তোমাদের এই রাশি সম্পর্কে কি জানা লাগবে? ফার্স্টলি সবার আগে এই রাশি সম্পর্কে তোমাদের জানা লাগবে হচ্ছে ডেফিনেশন সবগুলা। আল্লাহ মাবুদ জানে যে এনডিসিতে ম্যাথমেটিক্স না দিয়ে ডেফিনেশন দিয়েই দিতে পারে, ঠিক আছে। গতবার দিছে, তোমাদের সবার মনে আছে যে সংযুক্ত কোণের ডেফিনেশন কি। এই ডেফিনেশন কিন্তু কেউ পারে না আমার জানা মতে, আমি যতজনকে দেখছি কেউ পারে না। তো তোমাদের কি করা লাগবে? ডেফিনেশনগুলো জানতে হবে। আমি এখানে তরঙ্গ সম্পর্কিত যতগুলো রাশি দিছি, তরঙ্গ, তরঙ্গ কাকে বলে? যে পর্যায়বৃত্ত আন্দোলন মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত না ঘটিয়ে বরং শক্তির স্থানান্তর ঘটায় তাকে তরঙ্গ বলে। এগুলো একটু বই থেকে পড়বা, আমি আশা করি এগুলো সবাই তোমরা বই থেকে অ্যাটলিস্ট খুঁজে বের করে পড়তে পারবে। তারপর বিস্তার কাকে বলে? যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে, ঠিক আছে। তারপরে দশা কাকে বলে? নির্দিষ্ট তরঙ্গস্থিত কোনো কণার নির্দিষ্ট সময় এর বেগ, ত্বরণ, অবস্থান ইত্যাদি ব্যাখ্যা করা যায় যে রাশির মাধ্যমে, তাকে দশা বলে। পর্যাবৃত্ত গতি কাকে বলে? দোলনকাল কাকে বলে? ঠিক আছে, কয়েকটা ডেফিনেশন বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দোলনকাল, একটা হচ্ছে কম্পাঙ্ক, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই তিনটা ডেফিনেশন যাতে খুব বেশি ভালোভাবে তোমরা পারো, এগুলো যাতে মিস না যায়, ঠিক আছে। দোলনকাল কাকে বলে? পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে দোলনকাল বলে। কম্পাঙ্ক কাকে বলে? দোলনকালের উল্টা, ঠিক আছে। কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে দোলনকালের উল্টা, এটাকে এফ দ্বারা প্রকাশ করে, এটাকে পি দ্বারা প্রকাশ করে। কম্পাঙ্ক হচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, ঠিক আছে। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। প্রত্যেকটা তরঙ্গের কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে। দুইটা তরঙ্গ, একটা তরঙ্গের সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা ডেফিনেশন জানা লাগবে তোমাদের, ঠিক আছে। তারপর তরঙ্গের একটা বেগ থাকে, প্রত্যেকটা তরঙ্গের একটা বেগ থাকে, তো এইগুলো একটু জানা লাগবে। এখন এখান থেকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা মাথায় রাখবা, ভালো করে মাথায় ঢুকায় রাখবা। যে কথাটা বলবো সেটা হচ্ছে কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মাধ্যম ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। যদি কোনো একটা তরঙ্গ বাতাসে থাকে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য যা হয়, কোনো একটা তরঙ্গ পানিতে যদি থাকে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হয়। এটা একদম ভালো করে মাথায় ঢুকাবা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমের উপর ডিপেন্ড করে। এরপরে আর একটা কথা বলতেছি, সেটা কি শুনো, সেটা হচ্ছে কোনো একটা তরঙ্গের তরঙ্গ বেগ, এইটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে তরঙ্গের বেগ চেঞ্জ হয়ে যায়, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে তরঙ্গের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, বাট বাট তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে, তরঙ্গের কম্পাঙ্ক, আমি স্বাধীন লিখে দিই, আমার এখানে বানান মনে পড়তেছে না। দেখো, তরঙ্গের কম্পাঙ্ক এইটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যম চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়, তরঙ্গের বেগও মাধ্যম চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়, বাট তরঙ্গের কম্পাঙ্ক মাধ্যম চেঞ্জ করলে চেঞ্জ হয় না। এই কথাটা একদম ভালো করে মাথায় ঢুকাও, আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। যে কথাটা বলছি এটা সবাই বুঝছো। দেখবা সামনে আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদের, সামনে অ্যাপ্লিকেশন দেখাবো। এই পেজ আমি রাখছিলাম মেইনলি হচ্ছে একটু এইগুলা দেখানোর জন্য যে কোনটা কি। যেমন ধরো দোলনকাল, ঠিক আছে। দোলনকাল বলতে কি বোঝায়, আমি তোমাদের কি পড়াইছি, দোলনকালের ডেফিনেশন, যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে এটা হচ্ছে দোলনকাল, ঠিক আছে, বা পর্যায়কাল। দেখো এটা একটু কপি করে আনি, এটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। এখন বুঝতেছো এই যে দোলনকাল বা পর্যায়কাল এই জিনিসটা কি, একটা টাইম না, একটা সময়,
ঠিক আছে, টাইম। সো এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এখন এটার একক কি হবে তাহলে? এটা যেহেতু একটা সময়, সো এটার একক হবে সেকেন্ড। ঠিক আছে, শেষ, দোলনকাল নিয়ে কথাবার্তা শেষ। এরপরে আমরা কম্পাঙ্ক নিয়ে একটু বিস্তারিত জানি। চলো, কম্পাঙ্ক নিয়ে একটু কথা আমরা জানছি, সেটা কি, যে এটা হচ্ছে মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর ডিপেন্ড করে না যে কোনো কণার কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। কিন্তু কম্পাঙ্ক সম্পর্কে আরেকটা জিনিস জানতে হবে, কি কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এন ডিভাইডেড বাই টি। এন মানে হচ্ছে যতবার পূর্ণস্পন্দন হয়, আর টি ইকুয়ালস টু হচ্ছে সময়। আর তোমাদের একটা কথা বলছিলাম যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে এর দোলনকালের বিপরীত, অর্থাৎ 1/t, where t equals to দোলনকাল। তাহলে এইটা যদি হয় n/t, তাহলে দোলনকাল t equals to কি হবে? বলো? আশা করি এটা সবাই এখন পারবা। এটা হচ্ছে t/n, কারণ একটার উল্টা, তাই না? এটা হচ্ছে t/n। তাহলে এই ধরনের রাশি যদি তোমাদের দেয়া থাকে এবং তোমাদের যদি কোনো কিছু একটা বের করতে বলে, তাহলে তোমরা পারবা না? আশা করি পারবা। ঠিক আছে, ওকে। তো যেটুকু বুঝাইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারো কোশ্চেন থাকলে বলো। বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ বলেন। আচ্ছা, গুড। দেখো, এবার আমাদের কম্পাঙ্কের একক সম্পর্কে জানা লাগবে। যে কোনো রাশি, ফিজিক্সে আমরা যে কোনো রাশি সম্পর্কে জানলেই এটার একক সম্পর্কে জানা লাগে। ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে ভাইব্রেশন, পার সেকেন্ড অথবা সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ। ঠিক আছে, আবিষ্কারকের নাম অনুসারে এটাকে হার্জ বলে। এটাকে আমরা বলি হচ্ছে হার্জ। ওকে, সো কম্পাঙ্কের একক কি? ভাইব্রেশন পার সেকেন্ড অথবা সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ অথবা সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, অথবা সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে কম্পাঙ্কের একক। তো আশা করি এইটুকু জানলে তোমাদের চলবে। এবং তরঙ্গ বেগ কি? প্রত্যেকটা তরঙ্গ একটা নির্দিষ্ট বেগে চলে, ওই বেগটাকে তরঙ্গ বেগ বলে। বেগের একক কি, এটা কি তোমাদের এখন আর শিখান লাগবে? কোনো দরকার নাই শিখানো। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস একটু বলি, ধরো এই হচ্ছে একটা, ধরো হ্যাঁ, এবার এই হচ্ছে একটা তরঙ্গ। ঠিক আছে, এটার মধ্যে সমদশা সম্পন্ন কয়েকটা কণা আমি আইডেন্টিফাই করি। ধরো এই, আবার ধরো এই, ঠিক আছে, এই দুইটা হচ্ছে সমদশা সম্পন্ন কণা। তাহলে আমি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বলছিলাম যে দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে তরঙ্গটা আছে, এটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এইটুকু। ঠিক আছে, এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটুকু। এই জিনিসটা তোমাদের বিভিন্ন গ্রাফের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, অনেক গ্রাফ দেওয়া থাকে না তোমাদের, অনেক সময় গ্রাফ দেওয়া থাকতে পারে। নর্মাল ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স কম, বাট দিয়েও দিতে পারে, এই জন্য একটু এটা শিখাইলাম যে কোনো একটা গ্রাফ দেওয়া থাকলে তুমি দুইটা সমদশা সম্পন্ন কণা নিবা, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা ক্যালকুলেট করবা, তাইলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই যে তোমাদের মাত্র শিখাইলাম দোলনকাল, এই দোলনকালটা স্প্রিং এর ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, মানে যে কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করার জন্য হইতে পারে, হোক সেটা স্প্রিং, হোক সেটা সরল দোলক, হোক সেটা তোমরা উদাহরণগুলো জানো যে সূর্যকে ঘিরে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, কিংবা স্প্রিং এর গতি, কিংবা ধরো পেন্ডুলামের গতি, এইগুলো সবগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আর এই যে সিম্পল হারমোনিক মোশন, এগুলোর জন্য দোলনকাল ভিন্ন ভিন্ন হতে পারে। আমাদের বইয়ে একটা সূত্র দেয়া আছে স্প্রিং এর জন্য আমরা কি শিখছিলাম এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখান থেকে আমরা কে এর মানটা বের করা শিখছিলাম। তো এটা যদি আমরা পারি, আমরা আর একটা সূত্র শিখবো, টি ইকুয়ালস টু 2π√ওভার কে বাই এম। ঠিক আছে, এই আর একটা সূত্র শিখলাম আমরা। এটা দিয়ে টুকটাক ম্যাথ আসতে পারে, আসলে তোমাদের দোলনকালই বের করতে বলবে। ঠিক আছে, হয়তো 2 স্টেপে ম্যাথটা আসতে পারে,
দুই স্টেপে আসলে এইখান থেকে তোমরা কে এর মান বের করবা, এরপর কে এর মান এইখানে ইনসার্ট করবা, টি এর মান বের করবা, শেষ। ঠিক আছে, এখানে ঝামেলার কিছু নেই, একদম ইজি। ওকে, এরপরে ধরো সরল দোলক। স্প্রিং এর ক্ষেত্রে কেমন হয় আমি একটু দেখাই। ধরো এই হচ্ছে একটা স্প্রিং, এটার সাথে এই হচ্ছে একটা ভর ভর লাগানো আছে, এম ভর। ঠিক আছে, ধরো স্প্রিংটা এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, এরকম ভাবে এটা হ্যালো অসিলেট ভাইয়া, করবে। বলো। ওইখানে সূত্রটা 2π√m/k ভাইয়া। 2π√k/m, m/k না তো। m/k ভাইয়া বইতে। ভাই এমটাই দিয়ে দেওয়া। m/k দেওয়া, ওয়েট লেট মি চেক, এক সেকেন্ড একটু ওয়েট করো, একটু চেক করে দেখি। মাইকটা একটু অফ করো, যার মাইক অন আছে একটু মাইকটা অফ করো। হ্যাঁ ঠিক আছে, m/k। m/k ঠিক বলছো। আচ্ছা দেখো, তো সূত্র এইটা, এবং তোমরা কি এটার জিনিসটা কি, একটা স্প্রিং থাকবে, স্প্রিং এর সামনে একটা ভর থাকতে পারে, এবং স্প্রিংটা এভাবে অসিলেট করবে। ঠিক আছে, একবার ডান দিকে যাবে একবার বাম দিকে যাবে, এভাবে অসিলেট করবে। তো এই স্প্রিংটা একবার পুরো পূর্ণ স্পন্দনটা সম্পন্ন করতে যতটুকু টাইম নিবে ওইটা হবে হচ্ছে টি। ঠিক আছে, তো আশা করি এই সূত্র দিয়ে তোমরা ম্যাথ পারবা। এটা একটু যারা দেখবা একটু কারেকশন করে নিবা যে m/k, এটা বইয়েরটা অবশ্যই ঠিক আছে। এরপরে সরল দোলকের জন্য দোলনকাল হবে, কারণ আমি বলছি যতগুলো পর্যাবৃত্ত গতি আছে সবার জন্য দোলনকাল আছে। তো এই হচ্ছে একটা সরল দোলক, এটা ধরো এই পর্যন্ত আসতে পারে সর্বাধিক বিস্তার, আবার এদিকে এই পর্যন্ত চাইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সর্বাধিক বিস্তার। তো এই একটা সরল দোলক এইখান থেকে এইখানে এসে আবার এইখানে যে আবার এই পর্যন্ত আসলে তার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। এই সম্পন্নতে তার যতটুকু টাইম লাগে টি, এইটার সূত্র কি, 2π√L/G। ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র। এখানে এল কি, এল হচ্ছে এই সুতার দৈর্ঘ্য। ঠিক আছে, এই সুতাটার দৈর্ঘ্য। ধরো এই হচ্ছে একটা সুতা, এই হচ্ছে একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ আর আর সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, তখন এই এলটা হবে কি, এই এলটা হবে হচ্ছে এল প্লাস আর। এটা একটু মাথায় রাখবা, যদিও তোমাদের নাও লাগতে পারে এই জিনিস, তাও একটু মাথায় রাখবা, যদি দিয়ে দেয় তখন এই আর আরটা যে যোগ করতে হবে ওইটা একটু মনে রাখবা। আর জি এর মান তোমরা জানো, জি এর মান তোমরা জানো। আচ্ছা, এখন সরল দোলকের জন্য এক ধরনের স্পেশাল টাইপের সরল দোলক আছে, এটাকে বলে সেকেন্ড দোলক। বুঝছো, এটাকে বলে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের ফিচার কেমন, সেকেন্ড দোলক হচ্ছে এরকম একটা দোলক যার দোলনকাল 2 সেকেন্ড। ঠিক আছে, এবং এই সেকেন্ড দোলকের জন্য এল এর মান হয় কত জানো, এটাও নির্দিষ্ট 99.29 সেন্টিমিটার। এই দুইটা তথ্য একটু মনে রাখবা, ইন কেস তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, এই দুইটা তথ্য মনে রাখবা যে একটা স্পেশাল কাইন্ড অফ সরল দোলক আছে যার নাম হচ্ছে সেকেন্ড দোলক, যার জন্য দোলনকাল হয় 2 সেকেন্ড এবং সুতার দৈর্ঘ্য এল এর মান হয় 99.29 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমরা কেন একটা সিম্পল মেশিন নিয়ে এত বেশি ঘাটাঘাটি করতেছি। সেকেন্ড দোলক তো খুব সিম্পল একটা ফিজিক্যাল মেশিনারিজ, তাই না? তাহলে এটা নিয়ে আমরা কেন জানতেছি, এইটার একটা উদাহরণ তোমাদের দেখাবো। দেখো সেকেন্ড, আমরা ধরো তোমাকে বলছে যে একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে, তাহলে তুমি কি করবা ভাবো। ধরো অনেক বড় একটা পাহাড় আছে, এটার তোমার উচ্চতা নির্ণয় করা লাগবে, তুমি কি করবা। তোমার ধরো বড় একটা ফিতা আছে, ঠিক আছে, বড় একটা ফিতার সাহায্যে তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করবে। তো তোমার কি করা লাগবে, ফিতাটা নিয়ে তোমার একটা ফ্রেন্ডকে নিচে দাঁড় করায় দিতে হবে পাহাড়ের নিচে। এরপরে তোমার ফ্রেন্ড কি করবে, সে হচ্ছে ফিতাটা ধরে থাকবে। ঠিক আছে, এরপর তুমি হচ্ছে পাহাড়ের একদম উপরে উঠে যাবা। উপরে উঠে এরকম হবে, ধরো এই হচ্ছে একটা পাহাড়, তোমার ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে ফিতা নিয়ে, আর তুমি ফিতা নিয়ে এরকম উপরে উঠতেছো পাহাড়ে। উপরে উঠে উঠে একদম পাহাড়ের মাথায় চলে যাবা। মাথায় যে এই ফিতাটা এখানে মাপবা, ধরো কত হয়েছে, ধরো 100 কিলোমিটার হয়েছে। ঠিক আছে, তারপরেও পাহাড়ে আসল উচ্চতা মাপতে পারবে না, কারণ পাহাড়ের উচ্চতা ওইটা না, এইটা পাহাড়ের উচ্চতা হচ্ছে এইটা।
তাহলে তখন তোমার আবার কি করা লাগবে, এখান থেকে একটা চাঁদা এনে কোণ মাপতে হবে, কোণ মেপে ত্রিকোণমিতি ইউজ করে পিথাগোরাসের ত্রিভুজ দিয়ে যদি তুমি পাহাড়ের উচ্চতা বের করতে পারো, তাহলে এটা খুবই একটা সফিস্টিকেটেড প্রসেস না, এটা অনেক ঝামেলার একটা প্রসেস না। তো এই প্রসেসটার থেকে অনেক বেশি সহজ একটা প্রসেস আমি তোমাদের শিখাই দিই, পাহাড় বলো কিংবা বড় কোনো বিল্ডিং বলো, এটার উচ্চতা নির্ণয় করার জন্য তোমার লাগবে জাস্ট একটা সরল দোলক, আর কিচ্ছু লাগবে না। দেখো তুমি কি করবা, ধরো এই হচ্ছে একটা পাহাড়, ধরো এই হচ্ছে একটা পাহাড়, ঠিক আছে, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ। তো তুমি কি করবা, তুমি এই জায়গায় একবার সরল দোলকটা নিয়ে, এই জায়গায় একবার সরল দোলকটা নিয়ে দোলাবা, ঠিক আছে, তুমি এই জায়গায় একবার সরল দোলক নিয়ে দোলাইলা, তুমি একটা টি পাইলা, ঠিক আছে, একটা সরল দোলকের দোলনকাল টি পাবা মাস্ট। এরপরে তুমি কি করলা, পাহাড়ের একদম উপরে চলে গেল, পাহাড়ের উপরে চলে যেয়ে সেখানেও তুমি সরল দোলকটা নিয়ে একবার দাঁড়াও, একদম পাহাড়ের উপরে নিয়ে তুমি সরল দোলকটা নিয়ে একবার অসিলেট করলা, সেখানেও তুমি একটা টি পাবা, যেহেতু এটা এইচ উচ্চতায়, সো এই টিটার আমরা নাম দিলাম টিএইচ, ঠিক আছে। এখন শেষ, তোমার কাজ শেষ, তুমি এখন তোমার এই যে তুমি ইনফরমেশন পাইছো এটা নিয়ে ল্যাবরেটরিতে চলে আসবা, চলে এসে তুমি এটা ক্যালকুলেট করবা, পাহাড়ের উচ্চতা বের হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা জানি, আমরা আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে শিখছি যে কোনো একটা পৃথিবীর ভূপৃষ্ঠে জি এর মান কত বলো, জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা শিখছি না, এটা কে জানো না বলো, কেউ আসো যে এইটুকু জানো না, বলো, আসো তোমরা, শুনতেছো? জি ভাইয়া। জানি তো ভাই। ওকে, তাহলে তোমরা জি ইকুয়ালস টু এইটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য, এটা সবাই জানো, এবং ওই চ্যাপ্টারই তোমরা শিখছো যে যদি এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমি জি নির্ণয় করতে চাই, তখন জি ইকুয়ালস টু কত হবে, তখন হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাও আশা করি সবাই জানো, তাই না? এটাও সবাই জানো, এই উচ্চতায় বের করতে চাইলে এইটা, তাহলে এইটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমরা একটা সিম্পল কাজ করব, কি করব, 2 নম্বর সমীকরণকে ভাগ করব 1 নম্বর সমীকরণ দিয়ে, তখন আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আমরা মাত্র একটা সমীকরণ শিখছিলাম, দেখো এই হচ্ছে আমরা একটা সমীকরণ শিখছি এই, তাহলে এই সমীকরণও আমরা দুইটা লিখতে পারবো। এই পাহাড়ের নিচের জন্য আমরা টি ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, এবং পাহাড়ের উপরের জন্য আমরা টি ইকুয়ালস টু কি লিখতে পারবো, টি এইচ ইকুয়ালস টু লিখতে পারবো 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি এইচ, তাই না? এখন এটাকে আমি দিলাম 3 নাম্বার সমীকরণ, এটাকে আমি দিলাম 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এখন আমি কি করব, 3 নাম্বার সমীকরণকে 4 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব, 3 নাম্বার সমীকরণকে 4 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব, তখন আমি কি পাবো, পাবো হচ্ছে টি ডিভাইডেড বাই টি এইচ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই টি এইচ ইকুয়ালস টু পাবো হচ্ছে রুট ওভার জি এইচ ডিভাইডেড বাই জি, ঠিক আছে, এইটা পাবো। এখন এই সমীকরণটাকে আমি দিলাম এক্স, এই সমীকরণটাকে দিলাম আমি এক্স আই, এই দুইটা সমীকরণ নাম দিলাম। এখন তোমরা সবাই দেখো, সবাই একটু দেখো, এই পাশে আছে কি, এই পাশে আছে হচ্ছে জি, এই পাশে আছে হচ্ছে জি এইচ ডিভাইডেড বাই জি। এখন এইটুকুর বদলে আমরা কি লিখতে পারি, এই যে জি এইচ ডিভাইডেড বাই জি, এটার বদলে আমরা কিন্তু এইটা লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বসাই দিই, দেখো এটা আমরা বসাই দিব, জাস্ট কি করব, রুট ওভার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দেখো এখন কিন্তু আমরা একদম সরাসরি একটা সূত্রে চলে আসছি, এই সূত্রটা কি, টি ডিভাইডেড বাই টি এইচ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। উপরের প্রসেস যদি তুমি কিচ্ছু না বুঝো তারপরেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এইটুকু বুঝবা, ঠিক আছে, এইটুকু বুঝলেই চলবে। এটা দিয়ে আমরা কি করতে পারবো, খুব সিম্পল, খুব সহজ একটা যন্ত্র, সরল দোলক, এই যন্ত্রটা ইউজ করে আমরা পাহাড়ের
উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবো। কেন? কারণ টি তুমি জানো, টি হচ্ছে ভূপৃষ্ঠে মাপা সরল দোলকের দোলনকাল। টিএইচ তুমি জানো, এটা হচ্ছে পাহাড়ের উপরে মাপা সরল দোলকের দোলনকাল। এবং আর ইকুয়ালস টু কত? পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। আর এইচ কত? এইচ হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা। তাহলে আশা করি এই সূত্র দিয়ে তোমরা খুব সহজে বাকি সবগুলো যেহেতু জানো পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারবা। আশা করি সবাই বুঝছো। এইটুকু বুঝলে তোমার অনেক হেল্প হবে। এইটা চলে আসতে পারে নর্ডেম ভর্তি পরীক্ষা, ঠিক আছে? সরাসরি তোমাদের বইতে এই জিনিসটা নাই, বাট যেহেতু তোমাদের বইয়ে যা আছে ওইটা থেকেই বের হয়, এই জন্য আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে এই জিনিসটা। ওকে, তো আমি এটা দিয়ে ট্রাই করব পুরো থিওরিটা পড়ানোর পরে এটা দিয়ে একটা দুইটা ম্যাথ করানো। আচ্ছা, এবারে আমরা হচ্ছে আরেকটা খুব জরুরি জিনিস শিখবো। তোমাদের বইয়ের মধ্যে অনেক বড় রিডিং অনেক কিছু লেখা আছে, আমি এটাকে একটা শর্ট আকারে সাজায় আনছি, একটু দেখো। এটা হচ্ছে আমাদের বইয়ে যে তরঙ্গ চ্যাপ্টার 7 যে তরঙ্গ নিয়ে কথা বলছে, এই তরঙ্গটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, বুঝছো? মেকানিক্যাল ওয়েভ। তরঙ্গ কিন্তু আরো একটা স্পেশাল কাইন্ড আছে তরঙ্গের, এটাকে বলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বুঝছো? ওই তরঙ্গটা সম্পূর্ণ অন্য ধরনের। আমরা যে তরঙ্গ নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ফার্স্টলি, যান্ত্রিক তরঙ্গ চলার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, বুঝছো? হোক সেটা বায়ু, হোক সেটা পানি, হোক সেটা কেরোসিন, হোক সেটা কাঠ, বাট একটা মাধ্যমের প্রয়োজন আছে। কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন নাই। যেমন আমরা দেখতে পারি আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বুঝছো? তো এই যে সূর্য এবং পৃথিবী, এইটার মাঝখানে যে বিশাল একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে কি আছে বলতো? এই জায়গার মধ্যে কিছু এলাকা জুড়ে আছে হচ্ছে বায়ুমণ্ডল, বাট বেশিরভাগ জায়গা কিন্তু একদম ফাঁকা, মানে ওইখানে একদম নাথিংনেস, কিচ্ছু নাই, বুঝছো? হয়তো নিউট্রিন থাকতে পারে দুই একটা, এছাড়া আর কিচ্ছু নাই। তাহলে এই বিশাল একটা শূন্য জায়গা দিয়ে আলো, একটা তরঙ্গ মানুষ কিভাবে পৃথিবীর মধ্যে আসে সূর্য দিয়ে, বলো? এটা আসে মাধ্যম ছাড়া। কিভাবে আসে? কারণ সে যান্ত্রিক তরঙ্গ না, সে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই জন্য সে আসতে পারে, বুঝছো? আরো আরো অনেক জিনিস থাকা লাগে তরঙ্গের। আর একটা কি থাকা লাগে? একটা বেগ থাকবে, এবং তার কয়েকটা ঘটনা হয়। ফার্স্টলি তার মধ্যে উপরিপাতন হয়, এই উপরিপাতনের আর একটা নাম হচ্ছে ব্যতিচার। ফার্স্টলি তার মধ্যে উপরিপাতন বা ব্যতিচার হয়। সেকেন্ডলি তার মধ্যে প্রতিফলন হইতে পারে, প্রতিসরণ হইতে পারে, ঠিক আছে? প্রতিফলন এবং প্রতিসরণ হইতে পারে। আর একটা জিনিস জানবা, সেটা হচ্ছে এইখানে আমি লিখছি, দেখো। কোনো একটা তরঙ্গের শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? কোনো একটা তরঙ্গের শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে আমি যদি বলি যে কোনো একটা তরঙ্গের বিস্তার আমি দ্বিগুণ করছি, তাহলে তরঙ্গের শক্তি কত গুণ হবে বলো? একজন বলো। 4 গুণ। 4। সঠিক, 4 গুণ, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে যে কোনো একটা তরঙ্গের বিস্তার দ্বিগুণ করলে, অর্ধেক করলে শক্তি কত গুণ হবে, ঠিক আছে? বা 3 গুণ করলে, বা শক্তি অর্ধেক করলে বিস্তার কত গুণ হবে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবা এবং এই জিনিসগুলো তোমরা পারবা, ঠিক আছে? ওকে, তো এরপরের টপিকে আমরা চলে যাই। তরঙ্গের, তোমাদের তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে একটাই খালি একটু সফিস্টিকেটেড সূত্র আছে, সেটা হচ্ছে বেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তো সূত্রটা কি বলে? সূত্রটা বলে হচ্ছে, খুব সহজ একটা কথা বলে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গের বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এফ কি? কম্পাঙ্ক। আহা, এটা আমি কি লিখছি? এখন আমাকে একটু তোমরা বলো, আমি একটু দেখি যে তোমাদের কেমন মনে আছে। বলো যে তরঙ্গ দৈর্ঘ্য এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে নাকি করে না? করে। করে, রাইট। আর কম্পাঙ্ক এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে নাকি করে না? করে না। স্বাধীন। করে না। করে না, সঠিক। আর তরঙ্গের বেগ এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে নাকি করে না? হ্যাঁ করে। করে। ডিপেন্ড করে। রাইট। এইটা মনে রাখা মানে তোমরা হচ্ছে অনেক বেশি জিনিয়াস হয়ে গেছো, এখন তোমরা অনেক কিছু পারবা, ঠিক আছে? তো এই সূত্রের মধ্যে দুইটা জিনিস দেয়া থাকবে, একটা জিনিস দেয়া থাকবে না, এটা বের করা লাগবে। এইগুলো তো বাচ্চাদের কাজ, এইগুলো সবাই পারবে।
ঠিক আছে? তোমরা জাস্ট এককগুলো জানো যে তরঙ্গের বেগটাকে মিটার পার সেকেন্ড এককে নিবা এবং তরঙ্গ দৈর্ঘ্যটাকে মিটার এককে নিবা এবং কম্পাঙ্কটাকে সবসময় হার্টজ এককে নিবা। ঠিক আছে? এই 3টা একক সম্পর্কে একটু জানবা। আর দু একটা এই সূত্র থেকে দু একটা হচ্ছে জিনিস বের হয়ে আসতে পারে, যেমন ধরো ভি বাই এফ ইকুয়ালস টু ল্যামডা, তাই তো? বাট 1/f ইকুয়ালস টু আবার টি লেখা যায় না, সো ভি টি ইকুয়ালস টু ল্যামডা, এই সূত্র বের হয়ে আসতে পারে। অথবা ধরো এফ ইকুয়ালস টু লেখা যায় এন বাই টি, সো এখানে ভি ইকুয়ালস টু লেখা যেতে পারে এন বাই টি ল্যামডা। সো এই সূত্রগুলো বের হয়ে আসতে পারে। তোমরা সবগুলো সূত্র জানলে এটা 2 স্টেপ করেও করতে পারো, অথবা চাইলে এক স্টেপেও করতে পারো সূত্র বসায়। ঠিক আছে? এই জিনিসগুলো আশা করি সবাই পারবা তোমরা। কেউ না পারলে আমাকে বলবা যে আমি পারি না। ওকে, তো তোমরা যদি এগুলো পারো তাহলে আমাকে একটু এই ম্যাথটা সবাই করে দাও। ঠিক আছে? খুব সহজ ম্যাথ, সবাই একটু করে দাও আমি চাই, এবং চ্যাট বক্সের মধ্যে অ্যান্সার বলো। রেকর্ডিং ডিভাইস থেকে হয়ে গেছিল, লগ আউট হয়ে গেছিল। আচ্ছা, তো আশা করি সবাই পারছো। আর এখানে কি ল্যামডা দেওয়া আছে, সো আমরা বের করবো কি দ্রুতি। সো ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। সো এফ হচ্ছে কত, তাও আবার এককও সেম দেওয়া আছে, 300 ইন্টু 1.5, কত আসে বলো? 750 নাকি না? এটা আসছে? হ্যাঁ ভাইয়া। ওকে, 450। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম ইজি একটা বেসিক ম্যাথ ছিল, একটু তোমাদের মনে করায় দেওয়া জাস্ট, যে এই ধরনের ম্যাথ এক্সিস্ট করতো এবং এগুলো আমরা পারতাম, এসএসসি লাইফেও পারতাম, এডমিশন টেস্টেও পারবো। ওকে, এটা যদি পারো সবাই, আমি চাইবো যে সবাই এই ম্যাথটা একটু করে দাও। ঠিক আছে? আমি ছোট করে দিই, হ্যাঁ, এই ম্যাথটা একটু সবাই করে দাও আমি চাইবো। তোমাদের 2 মিনিট টাইম দিব, না পারলে আমি করে দেব।
কেউ পারলে চ্যাট বক্সে অ্যান্সার বলবা। কেউ পারো নাই? पारसी পারছি ভাই। मैं पार চ্যাট বক্সে পারছি। হুম 16,600 হার্জ হইছে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই। দেখো কয়েকজন হইছে, আমি করে দিচ্ছি। বলছে যে পানি, একজনের মাইকটা একটু অফ করো। আচ্ছা দেখো, বলছে কি যে পানিতে সৃষ্ট একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার। যদি বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 322 মিটার পার সেকেন্ড এবং 1452 মিটার পার সেকেন্ড হয়, তবে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তো কি কি আছে আমি একটু আগে আইডেন্টিফাই করি। দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কোথায়? পানিতে। সো আমি তরঙ্গ দৈর্ঘ্য ওয়াটার লিখি হচ্ছে 8.75 সেন্টিমিটার। ওকে, এরপরে আর কি দেওয়া আছে? দুইটা বেগ দেওয়া আছে, ঠিক আছে। সো আমি ভি বাতাসে কত 322 এটা লিখলাম, আর ভি হচ্ছে পানিতে কত 1452.5 মিটার পার সেকেন্ড এটাও লিখলাম। আমাদের চাইছি কি? চাইছি হচ্ছে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ ডেল্টা এয়ার ইকুয়ালস টু হোয়াট, এটা চাইছে। তো এটা আমরা বের করার জন্য কি করব? আমরা দুইটা সমীকরণ লিখি। আমরা জানি কি? আমরা জানি ভি এ ইকুয়ালস টু এফ তো সবার জন্য সমান। আমি বলছিলাম কি তোমাদের ক্লাসের আগে বলছিলাম কি যে তরঙ্গের কম্পাঙ্ক এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না, তাহলে দুইটার জন্য এফ সমান হবে, বাকিগুলো আলাদা আলাদা হবে, বাট এফ তো সমান হবে। সো এফ সমান হবে, বাকি আলাদা হবে। তো এই হচ্ছে আমি 1 নং সমীকরণ লিখলাম, আবার এই হচ্ছে আমি 2 নং সমীকরণ লিখলাম, ঠিক আছে। এবার আমি কি করব? এবার আমি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। সো ভি ডাব্লিউ ডিভাইড বাই ভি এ ইকুয়ালস টু হবে হচ্ছে ল্যামডা ডাব্লিউ ডিভাইড বাই ল্যামডা এ। ওকে, সো এবার জাস্ট আমি মান বসাই দিব। মান বসায় ল্যামডা এর মান পাবো। ল্যামডা এ ইকুয়ালস টু হবে তাহলে হচ্ছে ল্যামডা ডাব্লিউ ইন্টু ভি এ ডিভাইডেড বাই ভি ডাব্লিউ। এটা কত আসে? এটা কত আসে একজন একটু বলো। 0.02 মিটার আসবে। 0.02, হ্যাঁ 0.02 মিটার আসবে। 1920 ভাই। भैया আচ্ছা বলো। 0.019 मीटर 0.019 কে 0.02 লেখা যায়, ঠিক আছে। ওকে, তো এটা जी मैं হচ্ছে 0.02 মিটার আসে। এবার আমরা জাস্ট এফ এর মান কিভাবে বের করবো? এফ ইকুয়ালস টু, আমরা কি জানি? এফ ইকুয়ালস টু ভি বাই হচ্ছে ভি বাই ল্যামডা এয়ার। সো এটা আমি বসাবো ভি এ ডিভাইডেড বাই ল্যামডা এ। এই মানটাও বসাও একটু ক্যালকুলেটরে, বসাইলে তোমাদের যেটা অ্যান্সার আসছে ওইটাই আমি চ্যাট বক্স দেখে লিখে দিচ্ছি, 16,600 হার্টজ, ঠিক আছে। তো এই ম্যাথটাও আশা করি সবাই, ওই যে কনসেপ্টটা আমি বলছিলাম যে মাধ্যমের ওপর কোনটা ডিপেন্ড করে কোনটা ডিপেন্ড করে না, এই ছোট্ট জিনিসটা বুঝলে এই ম্যাথটা সবার জন্য একদম পানি ভাত, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো যে এটা আমরা কিভাবে করছি। ওকে, আমরা জানবো হচ্ছে প্রতিধ্বনি নিয়ে, ঠিক আছে। প্রতিধ্বনি নিয়ে, প্রতিধ্বনি জিনিসটা কি একটু বোঝাই তোমাদের, ওয়েট করো। দেখো ধরো এই হচ্ছে একটা বাধা, হচ্ছে একটা বাধা, ওকে। আর এই ধরো হচ্ছে একটা শব্দের উৎস, ঠিক আছে। এটা হচ্ছে উৎস, আর এটা হচ্ছে ধরো দেয়াল। ওকে, তাহলে আমি এইখান থেকে একটা শব্দ উৎপন্ন করলাম, এই উৎস থেকে একটা শব্দ উৎপন্ন করলাম। তো শব্দটা কি হবে? এইখানে যাবে, যে বাধা পেয়ে আবার ফিরে আসবে উৎসের কাছে, তাই না? কোনো একটা ধ্বনি কোথাও একটা বাধা পেয়ে আবার ফিরে আসাকে কি বলে? প্রতিধ্বনি বলে, ঠিক আছে। কোনো একটা শব্দ কোথাও বাধা পেয়ে আবার ফিরে আসাকে প্রতিধ্বনি বা প্রতিশব্দ বা ইকো বলে, ঠিক আছে। তো এই জিনিসটা কিভাবে হয়? এই হচ্ছে গেছে কোনো একটা শব্দ,
একবার গেছে একবার ফিরে আসছে। আচ্ছা, তো আমরা ধরি যে উৎস থেকে এই যে দেয়াল, এইটার দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, উৎস থেকে এই বাধার দূরত্ব হচ্ছে ডি। এখন প্রতিধ্বনি সম্পর্কে জানার জন্য তোমার সর্বপ্রথম একটা পয়েন্ট জাস্ট মনে রাখতে হবে যে আমাদের ব্রেইনের তো নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, তাই না? আমাদের কানের, আমাদের নাকের, সবকিছুর তো নির্দিষ্ট একটা ক্ষমতা আছে। তো কোন দুইটা শব্দ যদি একই সময়ে আমাদের, ধরো দুইজন মানুষ পাশাপাশি আমাদের দুইটা কথা বলতেছে, তখন কিন্তু আমরা দুইটা কথা ঠিকভাবে শুনতে পারবো না, যে কোনো একটা কথা শুনতে পারবো। তাইলে দুইটা শব্দ যখন আমাদের ব্রেইনের মধ্যে একই সময় আসে, তখন আমরা দুইটা শব্দকে আলাদা করতে পারি না, বুঝছো? তাহলে দুইটা শব্দ ন্যূনতম কতটুকু টাইম পার্থক্যের মধ্যে আসতে হবে? এটা হচ্ছে 0.1 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের টাইম পার্থক্য, যার মধ্যে দুইটা শব্দ যদি আসে তখন আমরা আলাদা আলাদা করে এই দুইটা যে দুইটা আলাদা সাউন্ড সেটা বুঝতে পারি। বাট এর থেকে কম সময় আসলে আমরা আর বুঝতে পারি না। ঠিক আছে, এইটুকু একটু জানা লাগবে। এটুকু জানলে প্রতিধ্বনির বাকি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই শব্দটা একবার গেছে একবার আসছে। সো সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? টোটাল টোটাল কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে শব্দটা? 2d দূরত্ব। ঠিক আছে, এবং এই শব্দটার তো একটা নির্দিষ্ট বেগ আছে, তাই না? এই শব্দটার নির্দিষ্ট একটা বেগ আছে। সেই বেগটা ধরো বেগ ইকুয়ালস টু ভি। ঠিক আছে, এবং এর যতটুকু সময় লাগছে, এটা অ্যাট লিস্ট যে মিনিমাম যে সময়টা তার লাগছে, ন্যূনতম সময় লিখি আমি, ন্যূনতম সময় ইকুয়ালস টু টি মিনিমাম ইকুয়ালস টু 0.1 সেকেন্ড, কারণ এর থেকে কম সময় আর কাজ হবে না। তো আমরা কিন্তু সূত্র জানি, আমরা ছোট ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ে আসছি যে এস ইকুয়ালস টু, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি পড়ছি? এস ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, তো এইখানে এস ইকুয়ালস টু অর্থাৎ দূরত্ব ইকুয়ালস টু কত? টোয়াইস ডি। ভি ইকুয়ালস টু কত? ধরো ভি, এবং টি ইকুয়ালস টু কত? 0.1 সেকেন্ড। এখন আমরা ধরি যে এই যে শব্দটা হইছে এখানে, এই শব্দটা হচ্ছে বাতাসের মধ্যে হইছে। ঠিক আছে, এবং এই বাতাসটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বাতাস। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, সরি 0 কেলভিন টেম্পারেচারে, ধরো ধরো এটা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচার। সো 0 কেলভিন টেম্পারেচারে বাতাসে শব্দের বেগ কত বলো তো? 330। না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 330, ওইটাই দেই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যেহেতু বাস্তব জীবনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করি, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসে শব্দের বেগ হচ্ছে তোমাদের বই অনুযায়ী 330 মিটার পার সেকেন্ড। আগের বইগুলাই ভিন্ন ছিল, তোমাদের বইতে 330 মিটার পার সেকেন্ড। সো এটা দিয়ে আমরা ডি এর মান বের করি। ডি ইকুয়ালস টু তাহলে হবে 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2। এটা কত আসে? একজন একটু ম্যাথ করে দাও তো, এটা কত আসে? 16.5। 16.5, 16.5 মিটার। এইটা হচ্ছে সেই, এটা হচ্ছে সেই ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সেই মিনিমাম ডিস্টেন্স যতটুকু দূরত্বে দাঁড়ায় শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে, বুঝছো? এটা হচ্ছে সেই ডিস্টেন্স যতটুকু দূরত্বে দাঁড়ায় শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। এর থেকে কম দূরত্বে দাঁড়ায় যদি তুমি শব্দ করো, প্রতিধ্বনি শুনতে পারবা না। ঠিক আছে, 16.5 মিটারের থেকে কম দূরত্বে দাঁড়ায় যদি তুমি শব্দ করো কোনো দেয়ালের, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবা না, যদি তোমার ওইখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আর যদি টেম্পারেচার আরো বেশি হয়, তখন কিন্তু তোমার আরো বেশি দূরে যাওয়া লাগবে, তখন 16.5-এর থেকে আরো বেশি দূরে যাওয়া লাগবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা থেকে বিভিন্ন ধরনের ম্যাথ আসে। তুমি জাস্ট একটু টেস্ট পেপার খুলবা, অনেক টাইপের ম্যাথ পাবা, সলভ করবা, কোনোটা না পারলে আমাকে দেখাবা। ঠিক আছে, ওকে। এখন লাস্টলি আর একটা জিনিস আছে তোমাদের পড়ানোর মতো, সেটা হচ্ছে শব্দের বেগের নির্ভরশীলতা। এটা একটা 5 স্টার টপিক। ঠিক আছে, শব্দের বেগ কিসের উপর নির্ভর করে এটা একটু জানা লাগবে। প্রথমে শব্দের বেগ নির্ভর করে হচ্ছে মাধ্যমের উপরে। যে মাধ্যমে আমরা শব্দটা উৎপন্ন করতেছি ওইটার উপর ডিপেন্ড করে। তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা ছক আছে, ঠিক আছে, একটা ছক দেখবা যেখানে লেখা আছে যে বাতাসে শব্দের বেগ হচ্ছে 330, হাইড্রোজেনের শব্দের বেগ হচ্ছে 1284, তারপরে হচ্ছে পারদ। ঠিক আছে, পারদে শব্দের বেগ কত? 1450। এটা কেন লিখে দিচ্ছি? যাতে তোমাদের একটু আমার সাথে দেখে দেখে মুখস্থ হয়ে যায়।
আমি দেখে দেখেই লিখতেছি, আমার মুখস্থ নাই, বাট তোমাদের মুখস্থ থাকতে হবে, আমার মুখস্থ না থাকলেও চলবে। ঠিক আছে, এরপর পানিতে শব্দের বেগ 1493, এরপর লোহায় শব্দের বেগ 5130, এবং হীরায় শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা কত, 12,000। ঠিক আছে, এগুলো সব মিটার পার সেকেন্ড এককে, মিটার পার সেকেন্ড এককে। তাহলে মাধ্যম অনুযায়ী শব্দের বেগ চেঞ্জ হয়ে যায়। বায়ু মাধ্যমে শব্দের বেগ যত কম, হীরক মাধ্যমে শব্দের বেগ তার থেকে অনেক বেশি। বায়ু মাধ্যমে শব্দের বেগ মাত্র 330, যখন কি হীরক মাধ্যমে 12,000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে মাধ্যমের উপর শব্দের বেগ ডিপেন্ড করে। ঠিক আছে, মাধ্যমের উপরে শব্দের বেগ ডিপেন্ড করে। আচ্ছা, এটা আমি এখানে ছোট করে রেখে দিলাম। এরপরে সেকেন্ডলি, এইটাও খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথ আসে। সেটা হচ্ছে শব্দের বেগ তাপমাত্রার উপরে নির্ভর করে। কিভাবে নির্ভর করে? শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। কেমন তাপমাত্রার? কেলভিন তাপমাত্রা, নট সেন্টিগ্রেড, কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। ঠিক আছে, এখন আমি তোমাকে অন্যান্য ক্লাসেও হয়তো অনেকবার বলছি যে কোনো একটা সম্পর্ক যদি সমানুপাতিক থাকে, এইটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল কোনো কাজ করতে পারি না। আমাদের সমানুপাতিক সম্পর্ককে সমান সম্পর্কে নিতে হয় যদি আমরা ম্যাথমেটিক্যাল কাজ করতে চাই। এবং এই সমান সম্পর্কে নেয়ার জন্য আমাদের দুইটা টুলস আছে আমাদের হাতে, দুই ধরনের আমাদের হাতে টুলস আছে যেটা দিয়ে আমরা সমান সম্পর্কে নিতে পারি। সেই টুলস দুইটা কি? এক হচ্ছে আমরা কোনো একটা ধ্রুবক ইউজ করতে পারি, সেকেন্ডলি আমরা অনুপাত নিতে পারি, দুইটা আলাদা কেস সিনারিওর অনুপাত নিতে পারি। এই ক্ষেত্রে আমরা অনুপাত নিব, v1 divided by v2 equals to root over t1 divided by t2। ঠিক আছে, এই সূত্রটা আমরা নিব এবং এইটা আমরা ইউজ করে বিভিন্ন আলাদা আলাদা তাপমাত্রায় শব্দের বেগ কত এটা বের করতে পারবো। ঠিক আছে, কোনটা ইউজ করে বের করতে পারবো আমরা? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা 273 কেলভিন টেম্পারেচারে, 273 কেলভিন টেম্পারেচারে শব্দের বেগ 330। ঠিক আছে, এখানে আমরা v1 এর মান পেয়ে গেছি, t1 এর মান পেয়ে গেছি। এখন যদি আমাকে বলে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অর্থাৎ 298 কেলভিন, তখন আমরা কি 298 কেলভিন t2 এর মানও পেয়ে গেছি, v2 এর মান বের করতে হবে। এটা খুবই ইজি। ঠিক আছে, এখান থেকে তোমাদের v2 এর মান বের করা লাগতে পারে। আচ্ছা, সো আশা করি এইটা সবাই পারবা। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ টাইপ। আর তোমরা হচ্ছে ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো বসায়, অনুপাতের ভ্যালু বসায় কিভাবে মান বের করে, এটা একটু ক্যালকুলেটরে প্র্যাকটিস করবা। নর্ডেমের আর সেন্ট জোসেফের যারা আসো এভাবে ট্রাই করবা, আর হোলি ক্রসের যারা আসো হ্যান্ড ক্যালকুলেশন শিখবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস জানতে হবে যে চাপ। ঠিক আছে, শব্দ আমি এখানে কি লিখতেছি একটু দেখো, সবাই খেয়াল করো। আমি এইটা একটু নিচে নামাই আনি, ওয়েট। বেচারা আকার পড়ে আছে। আচ্ছা দেখো, শব্দের বেগ ভি ইজ সমানুপাতিক পি টু দি পাওয়ার 0। এটা দ্বারা আমি কি বোঝাইছি হচ্ছে শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। ঠিক আছে, তোমাকে যদি বলে যে বাতাসের চাপ দ্বিগুণ করা হলে শব্দের বেগ কত গুণ বৃদ্ধি পাবে, তুমি কি বলবা? 1 গুণ। ঠিক আছে, কারণ শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। শব্দের বেগ জিনিস আমি 5টা লিখছি, মাধ্যম, তাপমাত্রা, চাপ, এরপর ঘনত্ব। শব্দের বেগ কিন্তু বাতাসের ঘনত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, কিভাবে নির্ভর করে? শব্দের বেগ, ধরো ঘনত্বকে আমি ডি দিয়ে লিখি, ডি ফর ডেনসিটি। শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইটা একটু মনে রাখবা যে শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকেও কিন্তু আমরা সূত্র লিখতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু রুট ওভার d2 বাই d1। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে যে বাতাসের ঘনত্ব 4 গুণ হলে শব্দের বেগ কত গুণ হবে, বলো তো আমাকে একটু একজন। বাতাসের ঘনত্ব 4 গুণ হলে শব্দের বেগ কত গুণ হবে? দ্বিগুণ, অর্ধেক। অর্ধেক, রাইট। ঠিক আছে, অর্ধেক হবে। সব যে বলছো সে রাইট বলছো এবং তোমাকে ধন্যবাদ। এরপরে স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। তোমরা এই যে মাধ্যমের এই জিনিসটা দেখি তোমরা একটু বুঝতে পারবা যে স্থিতিস্থাপকের উপর নির্ভর করে। দেখো, পানিতে শব্দের বেগ যত হইছে, লোহায় বা হিরোকে কিন্তু তার থেকে অনেক বেশি হইছে, আবার বাতাসে কিন্তু তার থেকে অনেক কম হইছে, তাই না? তার মানে তোমরা বুঝতেছো যে কোন একটা মাধ্যম কেমন স্থিতিস্থাপক এইটার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কিভাবে ডিপেন্ড করে বলতো? স্থিতিস্থাপকতার উপর কিভাবে ডিপেন্ড করে?
বলো কিভাবে নির্ভর করবে? যেটা বেশি স্থিতিস্থাপক ওইটার উপর ওইটার শব্দ কি বেশি হবে নাকি কম স্থিতিস্থাপকের উপর বেগ বেশি হবে? বলো, বলতে পারবা কেউ? এইটুকু একটু দেখে আইডিয়া করো, এইটুকু দেখে যে বাতাসে শব্দের বেগ হয়েছে কম, বাট পানিতে হয়েছে বেশি, আবার পানির থেকে বেশি হয়েছে লোহায়, লোহার থেকেও বেশি হয়েছে হীরায়। হীরা হীরা কি বেশি স্থিতিস্থাপক নাকি লোহা? বলতে পারবা? এটা তোমাদের হীরা বলতে পারার কথা না, আমি একটু বলি। হীরা হচ্ছে বেশি স্থিতিস্থাপক, হ্যাঁ, বুঝছো? হীরা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। রবারের থেকে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত, বুঝছো? যেটা যত শক্ত ওইটা তত স্থিতিস্থাপক। তাইলে হীরা যেহেতু বেশি স্থিতিস্থাপক, হীরায় যেহেতু শব্দের বেগ বেশি হয়েছে, তার মানে এদের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে নাকি সমানুপাতিক হবে? সমানুপাতিক, বুঝছো? তাহলে এইটা একটু তোমাদের জানতে হবে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট একটু তোমরা মাথার মধ্যে সুন্দর করে ঢুকায় রাখবা। এই 5টা পয়েন্ট, আর কিচ্ছু নাই এই চ্যাপ্টারে, বুঝছো? আর একটু তোমরা যে মেশিন গুলো সম্পর্কে জানবা, যে 3D যে সিসমিক সার্ভে করার জন্য কোন মেশিন লাগে, জিওফোন, ঠিক আছে, ওইটাকে তরঙ্গটা ধরার জন্য কি লাগে, এগুলো একটু রিডিং পড়তে হবে। ঠিক আছে, রিডিং পড়তে হবে। আর একটা টপিক, যেহেতু সব পড়াইছি, এটা কেন পড়াবো না এটা একটু বলে দিই। সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ, ঠিক আছে? সুরযুক্ত শব্দের জন্য তোমাদের এখানে 4টা রাশি আছে, না 3টা রাশি আছে, ঠিক আছে? একটা হচ্ছে তীব্রতা, একটা হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ। ইংরেজি গুলাও পড়বা, হঠাৎ করে ইংরেজি দিয়ে দিতে পারে, বুঝছো? তখন হচ্ছে কনফিউজড হওয়া যাবে না, এইগুলো ইংরেজি গুলাও পড়বা। আর 3rd নাম্বার হচ্ছে টিম্বার। টিম্বার, এই 3টা জিনিস আছে। তো তোমাদের এখান থেকে জানা লাগবে কি? ডেফিনেশন। তোমাদের জানা লাগবে ডেফিনেশন এবং জানা লাগবে একক। এই 2টা জিনিস একদম ঠুটুস্থ থাকতে হবে। এই 3টা জিনিস একক এবং ডেফিনেশন, ঠিক আছে? স্পেশালি তোমরা এটা ভুল করো যে তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার কিউব, ঠিক আছে? ও সরি, ওয়াট পার মিটার স্কয়ার, এবং পিচের একক হচ্ছে হার্টজ, ঠিক আছে? আর টিম্বারেরটা তোমাদের বইয়ে দেয়া নেই। সো এই 2টা হচ্ছে তোমরা এলোমেলো করা যাবে না। 2টার নাম যেহেতু একই রকম, তীব্রতা তীক্ষ্ণতা, তোমরা অনেক সময় ভুল করো। সো এই 2টা এলোমেলো করা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে শব্দের পরিমাপ মাপার জন্য কোন একক ইউজ করা হয়? ডেসিবল, ঠিক আছে? কোন একটা শব্দ কত জোর বা কত আস্তে এটা বোঝার জন্য ডেসিবল বোঝানো হয়। এইখানেও একটা ছক আছে, তোমরা চাইলে এটা মুখস্থ করতে পারো। শেষ, এইটুকুই তোমাদের জানা লাগবে, আর তেমন কিছুই জানা লাগবে না। তবে অবশ্যই আমি যে এক্সামটা নিব তোমাদের, এই এক্সামে ভালো করার জন্য আমি তোমাদের এইটুকু বলতে পারি যে ম্যাথমেটিকে অনেক ভালো দক্ষতা অর্জন করতে হবে। এই চ্যাপ্টারের যতগুলা টেস্ট পেপারে এমসিকিউ আছে সব সলভ করবা, তারপরে এক্সামে তুমি 100% মার্ক তুলতে পারবে না। আজকের এক্সামে কেউ 100% মার্ক পাও না, অথচ আমি কিন্তু আশা করছিলাম যে অ্যাটলিস্ট 2-3 জন পাবা। গতবার কিন্তু আমার ব্যাচে 2-3 জন ছিল যারা সব এক্সামে 100% মার্ক তুলতো। তোমরা যারা আসো, কয়েকজন ভালো ছেলে আসো যারা হচ্ছে প্রত্যেকটা ক্লাস করো রেগুলার, তোমাদের নিয়ে হচ্ছে আমার আশা অনেক বেশি। তোমরা যারা প্রত্যেকটা ক্লাস করো রেগুলার, ঠিক আছে, আমি চাইবো যে তোমরা পরের এক্সামে 100% মার্ক পাও। ঠিক আছে ভাইরা, তোমরা একটু ভালো করে টেস্ট পেপারে সবগুলো এমসিকিউ সলভ করবা এবং বইটা ভালো করে রিডিং পড়বা। ওকে, আজকের ক্লাস এখানেই তোমাদের পড়ানো শেষ। এখন কোনো কোশ্চেন থাকলে করো। ভাইয়া, বলো। ওই যে এক্সামের রেসপন্স কি এখনো চালু আছে? বাইরে ছিলাম তো, জন্য হ্যাঁ। দিতে পারি নাই। হ্যাঁ, আমি ও, রেসপন্স চালু করে রাখছি যাতে পরে যারা দেখো সবাই দিতে পারো, ঠিক আছে? আচ্ছা। সবাই। আর হচ্ছে তোমরা যখন একটা এক্সাম দাও তখন সাথে সাথে ওইটার অ্যান্সার নিয়ে আলোচনা করবা না গ্রুপের মধ্যে, কারণ অনেকেই আছে পরে এক্সাম দেয়, অ্যাটলিস্ট একদিন পরে আলোচনা করবা, ঠিক আছে? বা আমাকেও যারা জিজ্ঞেস করবে একদিন পরে করবা, কারণ অনেকেই হচ্ছে একটু পরে দেয় এক্সাম। একদিন একটা পরের দিন করলে খুব একটা ক্ষতি হয়ে যায় না, যাতে তোমার ফ্রেন্ডদের হেল্প হয়, বুঝছো? ধরো তোমার একটা ফ্রেন্ডের একটা অ্যান্সার সামনে পড়ে গেল, তখন ও ওই অ্যান্সারটা নিজে থেকে সলভ করতে পারলো না, ওর একটা মজা নষ্ট হইলো না? একটা প্রবলেম সলভ করা কত মজার, এটা আগে থেকে জেনে গেলে তো মজাটা আর রইলো না। আচ্ছা, ঠিক আছে, আশা করি আজকে ক্লাসে সবাই বুঝছো, তোমরা লিভ নিতে পারো। ভাইয়া, বলো। হয় যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, ডেফিনিশন পড়তে হবে, কোনটা অনুদৈর্ঘ্য কোনটা অনুপ্রস্থ, উদাহরণ পড়তে হবে, ডেফিনিশন পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, এইটুকু বললেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।